রাখতে পারছে না। গাড়ির কাজ নামিয়ে পরপর কয়েকবার পানি ছিটা দিল, কিন্তু কোনো উন্নতি হলো না। বরঞ্চ মনে হচ্ছে কাজের ফাঁক দিয়ে ঘুম নিচে পড়ে যাবে। হাত তুলে সিটে মাথা রাখতেই হাত মেলে দিল নিবিড়। ছোট সরে বলল, আসো। এক মুহূর্ত অপেক্ষা করল না মেহের। দু হাতে নিবিড়কে শক্ত করে জড়িয়ে বিড়ালছানার মতো গুটিয়ে গেল নিবিড়ের বুক মাজারে। মৃদু হাসল নিবিড়। ক্লান্তির হাত থেকে বাঁচাতে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে মেহেরকে। মেহেরের নিস্তেজ হাতটা নিজের হাতের বাজে বন্দি করে শব্দ ধরে অধর ছুঁয়ে দিল সে। তুমি কি বোঝো না আমার মনে না বলা জমিয়ে রাখা কথাগুলো? যদি সত্যি বুঝতে না পারো, অবুঝ মনটাকে জিজ্ঞাসা করো, দেখবে সে তোমায় বলে দেবে। ভালোবাসার কথাগুলি প্রিয় ঠিকই বলে দেবে। রাত তখন ৩:৩৩। গভীর তন্দ্রায় ব্যস্ত সবাই। চোখ মেলে তাকালো মেহের। চারদিকে ঘন অন্ধকার। মাথার উপর ফ্যান চলছে, তবু দেখা যাচ্ছে না। সশব্দে অনুভব করা যাচ্ছে অন্ধকারের মাঝে টিনের বেড়াগুলো ঝলঝলো করছে। কপাল কুঁচকে এলো তার। তাহলে কি গ্রামে পৌঁছে গেছে? তখনকার কথা মনে পড়তেই নিজের উপর বিরক্ত হলো সে। কখনো এত গভীর ঘুম সে ঘুমায় না। তাহলে আজ তার কি হলো? ঘুমের রেশ এখনও কাটেনি তার। কিন্তু বকুল ফুলের সৌরভ তার নাকে এসে বাড়ি খাচ্ছে। এই ফুলটা তার সবচেয়ে প্রিয় ফুল। অনেক দিন হয়ে গেছে এই ফুলগুলো ছুঁয়ে দেখা হয়নি। বেড থেকে ধীরে ধীরে নেমে গেল সে। আস্তে আস্তে এগিয়ে গেল উঠানের দিকে। মেহের একদিনই তাকিয়ে আছে বকুল ফুলের গাছটার দিকে। গাছটায় ফুলে ফুলে ভর্তি, কিন্তু নিচে একটু ফুল নেই। যেগুলো আছে মাটির ফাঁকে অর্ধেক অংশে ঢোকা। উপায় না পেয়ে এগিয়ে গেল গাছটার নিচে। অর্ধ বকুল ফুলগুলো কুড়িয়ে নিজের ওড়নার ফাঁকে নিয়ে নিল। অতঃপর পুকুরের দিকে এগিয়ে গেল। সিঁড়িতে পা রেখে দু হাতে ফুলগুলো থেকে ভালোভাবে মাটি ছাড়িয়ে নিল। হাতের মাঝে বন্দি করে উঠে আসতে নিলে শক্ত পোশক্ত পুরুষের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিল। হাত দিয়ে তার শার্ট চেপে ধরল। ভয়ে ভয়ে উপরের দিকে তাকাতে নিবিড়ের হাস্য উজ্জ্বল মুখটা ভেসে উঠল। এক মুহূর্তের মধ্যেই সব রাগটা উধাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর নিবিড়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ফুলের কথা মাথায় আসতেই পানি দিকে তাকালো। ফুলগুলো পানিতে ভাসছে। কত কষ্ট করে ফুলগুলো থেকে ধুলো দূর করলো। সব কষ্ট যেন বিফলে গেল। মুখ কালো করে নিবিড়ের দিকে তাকিয়ে রইল। নিবিড় বাহুতে হাত রেখে মেহেরের পুকুরের দিকে ঘুরিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে শ্লোকণ্ঠে পড়ল, একবার ভালোভাবে পুকুরের পানি দিকে তাকাও, দেখো বকুল ফুলগুলো কত সুন্দর লাগছে। গভীর দৃষ্টি দিয়ে ফুলগুলোর দিকে তাকাতেই মন ভালো হয়ে গেল তার। আকাশের চাঁদের প্রতিচ্ছবি পানির ভেতরে ফুটে উঠেছে, একদম বকুল ফুলের মাঝ বরাবর। পানির ভেতর কমলা রং দেখা যাচ্ছে, তার উপর সাদা রং বেশ মানিয়েছে। মুখ ফুটে নিজের অজান্তেই বলে উঠল, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু আমার বকুল ফুলগুলো তো হারিয়ে গেল। বাহু থেকে হাত সরিয়ে নিল নিবিড়। পকেটে রাখা সতেজ ফুলগুলো তুলে মেহেরের হাতে ভাঁজে বন্দি করে দিল। নিজের হাতে ফুলের অস্তিত্ব পেয়ে মুখের কোণে হাসি ফুটে উঠল মেহেরের। খুশিতে পায়ের পাতা উঁচু করে ঠোঁট ছুঁয়ে দিল নিবিড়ের গালে। নিবিড় নিজের গালে স্পর্শ করে আঙ্গুলের ডগা দিয়ে নিজের ঠোঁট ছোঁয়ালো। তাহলে আমার ধারণাই ঠিক, মাঝরাতে নিজেদের চাহিদা মেটাতে পুকুর পাড়ে এসেছো, যাতে কেউ তোমাদের না দেখে। বাট ইউজ আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং। সেই তো আমি জেগে গেলাম। তনুর ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো মেহের। নিবিড় তনুকে দেখে চরম বিরক্ত হলো নিবিড়। ভয়ে নেতিয়ে গেল মেহের। গ্রামের মানুষগুলোকে খুব ভালো করে চেনে সে। তিল থেকে তাল করা এদের অভ্যাস। কিন্তু নিবিড় তাতে কিছু যায় আসে না। সে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, যখন জানোই আমরা নিজেদের চাহিদা মেটাতে এত রাতে এখানে এসেছি, তাহলে তুমি এসেছো কেন আমাদের সঙ্গী হতে? আমি কেন তোমাদের সঙ্গী হতে আসব? আমি কি মিহিরের মতো নষ্ট মেয়ে নাকি, যে নিজের শরীর দিয়ে অন্যকে হাত করব? ধৈর্যের বাঁধ ভেঙে গেল নিবিড়ের। এতক্ষণ নিবিড়কে খারাপ বলেছে, সেটা সে বিনা শর্তে মেনে নিয়েছে। কিন্তু মেহেরকে দেওয়া উপাধি সে মেনে নিতে পারল না।
অজান্তেই নিজের গায়ের সব শক্তি দিয়ে তনুর গালে চোর বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটা নষ্ট মেয়ে নয়, নষ্ট মেয়ে তুমি। যে যেমন বাকিদের তেমনই ভাবে। চলো মেহের। খুব ভালো করেছো আমাকে মেরে। এইসবের মূল্য দিতে হবে তোমার প্রাণের মিহিরকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই মেয়ে, তোর কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? আমাদের বাড়িতে আগে ছেলেরা খাবে, তারপর মেয়েরা, আর তুই ছেলেদের খাওয়ার আগেই খেতে বসে গেলি। খুব ক্ষুধা লেগেছিল দাদি, সকালে কিছু খাইনি তো তাই। তিনি কিছুক্ষণ মেহেরের খাবার দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, এই সামান্য খাবার খেয়ে তোর পেট ভরবে? ভরবে না। তুই ইচ্ছে করে আমাদের বাড়ির নিয়ম ভেঙেছিস। বাড়ির মেয়ের বিয়ের কাজের লোক নিয়ে এসে যদি এই বাড়িতে বিয়ে না হতো, তাহলে ধাক্কা মেরে তোকে বাড়ি থেকে বের করে দিতাম। এই বাড়িতে তোদের মতো মানুষের জায়গা হয় না। যে বাড়ির লোকেরা এমন দায়িত্বজ্ঞানহীন, সেই বাড়ির মেয়ে কেমন আল্লাহ মালুম। আমি তো বিয়ে দিতেই বারণ করেছিলাম। ছলো করে উঠল মেহেরের চোখ। জীবনে অনেক কথা শুনেছে, এমন কথা কখনো শুনিনি। প্রতি মুহূর্ত অপমানিত হতে হচ্ছে। নিবিড় বড়দের সাথে বিয়ে হিসেবে বসেছে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে নিজেদের গন্তব্যে ফিরে যেতে চাইছে তার পরিবার। কথাগুলো শুনে পেট পড়ে গেছে মেহেরের। হাত ধুয়ে উঠে যেতে নিলে আটকে দিলেন তিনি। কাটকাট গলায় বললেন, এই বাড়িতে কেউ অন্ন নষ্ট করে না, তাই তুইও তার দুঃসাহস দেখাস না। চুপচাপ খাবারগুলো শেষ করে তবেই উঠবি, নইলে এই বাড়িতে আমি তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়ব। কথাগুলো বলে হনহন করে চলে গেলেন তিনি। করুণ চোখে খাবারের দিকে তাকিয়ে তুচ্ছ হাসল মেহের। আজ এই দিনটাও তার দেখতে হলো। সে দিন জীবনের ইতি টানলে আজ এই দিন তাকে দেখতে হতো না। প্লেটে পানি পড়তেই চোখ তুলে তাকালো মেহের। তনু ইনোসেন্ট ফেস করে তার পাশে বসে আছে, তবুও কিছু বলল না, নত সুরে খেতে লাগলো। মেহেরের ডোন্ট কেয়ার ভাব দেখে কাজ চলে যাচ্ছে তনুর। পেস্ট করে রাখা গোলমরিচের গুঁড়োগুলো মেহেরের প্লেটে ঢেলে দিল, তবুও প্রতিবাদ করলো না মেহের। কথা বাড়ালে তনু হয়তো আরও অনেক কিছু করবে। তাছাড়া এই খাবারগুলো যে করেই হোক তাকে শেষ করতেই হবে। এয়া কিতা করতাছেন আপামনি? এতগুলান ঝাল তো মায়াডা খাইতে পারবো না। ও একবারও তোরে বলেছে খেতে পারবে না? তাহলে তুই এত পাকনামো করেছিস কেন? কাজের লোকের প্রতি দয়া। যা নিজের কাজ নিজে কর। ফুলি বেঞ্চি খেতে যোগ নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই মুখ খুলল তনু। সকালে আমাকে অপমান করেছিলিস, নিবিড়কে দিয়ে চড় মারিয়েছিস। এটা হচ্ছে তার টেলার। এখনো পুরো সিনেমা দেখানো বাকি আছে। যদি নিজের ভালো চাস এখান থেকে চলে যা। আমি আবারও বলছি, চলে যা। মেহের তনুর যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় খাবারে মন দিল। খাবার শেষ, লোকমা মুখে পড়ে গ্লাসে পানি ঢেলে হাত ধুয়ে নিল। প্লেটটাকে একটু দূরে সরিয়ে হাত বাজ করে টেবিলের উপর রাখলো। হাতের উপর মাথা ঠেকিয়ে শ্বাস নিচ্ছে। জালে হাত পা কাঁপছে, কান দিয়ে যেন ধোঁয়া উঠছে। চোখ টুট লাল হয়ে গেছে। কাঁধে হাত রাখলে মাথা তুলে তাকালো মেহের। নিশে এসেছে। ফ্রিজে থাকা সাদা মিষ্টিটা নিঃশব্দে মেহেরের মুখে পড়ে দিয়ে পাশে বসলো সে। করুণ সুরে বলল, যা হওয়ার তা হয়ে গেছে, ভুলে যাও। ভাইয়াকে কিচ্ছু জানিও না, তাহলে সমস্যা বাড়বে বই কি কমবে না। যদি পারো তনুর কথা মেনে নিও। মলিন হাসলো মেহের, চোখে অশ্রু আর মুখে লোক দেখানো হাসি। রুমের দিকে পা বাড়ালো সে। যাওয়ার আগে মৃদু কণ্ঠে বলে গেল, আমি অতটা স্বার্থপর নই যে নিজে সুখী হতে পারিনি বলে অন্যকে সুখী হতে দিব না। ডোন্ট ওয়ারি, শুধু তোমার ভাই কেন, কেউ জানবে না। চারদিকে ভোরের আলো ফুটেছে। সূর্যের দেখা এখনও মেলেনি। মাঝে মাঝে পাখির কলকল ধ্বনি শোনা যাচ্ছে। এই সুন্দর পরিবেশ একমাত্র গ্রামীণ জীবনেই সম্ভব। আড়মোড়া ভেঙে উঠে বসলো মেহের। এমন পরিবেশ অনেক দিন আগে নিত্যদিনই উপভোগ করত, এখন আর করা হয় না। শরীর ঢাকা কাঁথাটা এক টানে খুলে ফেলল সে। তার পাশে আরামসে ঘুমিয়ে আছে ফুলি নামক কাজের মেয়েটি। এখন সে এই বাড়ির মেয়েটির সাথেই ঘুমায়।
এগিয়ে গিয়ে শুকনো বকুল ফুলের ওপর হাত ছোঁয়ালো। ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে। কাল রাতে সে ভেবে নিয়েছে এই বাড়িতে আর থাকবে না, ফিরে যাবে নিজের গ্রামে। এইখানে থেকে অপরিচিত মানুষের কথা শোনার চেয়ে চাচির অত্যাচার সহ্য করা অনেক ভালো। ফুলগুলোকে ওড়নাটায় পেঁচিয়ে শব্দহীন পায়ে বেরিয়ে এলো সে। দরজার কাছে এসে চারদিকে ভালোভাবে দেখে নিল সে। দারোয়ান চাচা নেই, হয়তো ভোর হওয়াতে নিজের বাড়ি চলে গেছে। শান্তি নিঃশ্বাস নিয়ে বেরিয়ে এলো সে। গ্রামীণ মাঠের রাস্তার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে সে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তবে মিনিট 10 পরই দেখা মিলবে সবার। কারণ গ্রামের মানুষরা যেমন সবার আগে ঘুম থেকে উঠে, তেমনি সবার আগে ঘুমে অতলে তলিয়ে যায়। কিছুক্ষণ ক্লান্ত মনে সামনের দিকে এগিয়ে যেতেই রাস্তার আগলে দাঁড়ালো কেউ। জুতোবিহীন ফর্সা পা দুটো তার নজরে এলো। মুখের দিকে তাকালো না মেহের। নিজের মতো পাশ কাটিয়ে যাওয়ার জন্য উদ্বেগ হলে হঠাৎ হাত টেনে দাঁড় করিয়ে দিল তাকে। ঘাড় বাঁকিয়ে অচেনা মানুষটার দিকে তাকালো মেহের। ভয়ে আটকে উঠল সে। তার সামনে নিভিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। সে চোখে চোখ রাখার মতো সাহস খুঁজে পাচ্ছে না। স্তব্ধ হয়ে চোখ সরিয়ে নিল সে। বেশ কিছুক্ষণের নীরবতা বিরাজ করলো। কেউ কারোর সাথে কথা বলল না। 2 হাত বুকে গুজে বুড়ো কুচকে বলল, কি হলো, যাচ্ছ না কেন? আমিও তোমাদের সাথে যাব, নিয়ে চলো। নিবিড়ের শান্ত কণ্ঠে ঘাবড়ে গেল মেহের। বুঝতে অসুবিধা হলো না কোনো ঝড় আসতে চলেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে আমি বাক্য সে করতে পারল না মেহের। ধমকে উঠল নিবিড়। আসলে তুমি কি সাহসী হলো আমাকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? তুমি পালিয়ে গিয়ে সবার সামনে আমাকে ছোট করতে চাইছো? তোমার পিছনে আমি অনেক টাকা খরচ করছি। এই ধরো তোমার জন্য শপিং করা, খাওয়া দাওয়া করা, আমার সব টাকা দিয়ে। তারপরও যেখানে ইচ্ছে চলে যাও, টাকা নাও। ধমকে কেঁপে উঠল মেহের। আমতামতা করে বলল, আমি টাকা পাবো কোথায়? সেটা যাওয়ার আগে ভাবা উচিত ছিল। যতদিন পর্যন্ত আমার টাকা ফিরিয়ে দিতে না পারছো ততদিন আমার কথা মতো চলবে। যাওয়ার জন্য এক পা ফেলেছো তো পা ভেঙে বসিয়ে রাখবো একদম। চলো এবার। নিবিড় মেহেরের হাত চেপে ধরে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। নিবিড়ের পায়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারছে না মেহের, যার ফলশ্রুতিতে বারবার হাতে টান পড়ছে তার। তবুও বাক্য উচ্চারণ না করে নিবিড়ের সাথে এগিয়ে গেল সে। কি খাবে, নান রুটি নাকি পরোটা? তাড়াতাড়ি বলো, সময় নেই। তখন মেহেরকে নিয়ে সোজা গ্রামীণ হোটেলে চলে এসেছে নিবিড়। আমার পেট ভরা, এত সকালে কিছু খেতে পারবো না। না খেলে টাকা দাও আমার। কিছু খেলে সেই টাকাটাও তো আপনি হিসেব করে রাখবেন। এখন এই টাকা দিতে পারছি না, পরে এর থেকে বেশি দিব কিভাবে? বিরক্তি করে একটা ভাঁজ ফুটে উঠল নিবিড়ের কপালে। হাত দিয়ে মেহেরের গালে থাকা হাতটা সরিয়ে দিল। সাথে সাথে থুতনিটা গিয়ে বাড়ি খেলো টেবিলের সাথে। তর্জনী দিয়ে আলতোভাবে থুতনিটা ঘষতে লাগলো সে। পুরো কুচকে ইশারায় জিজ্ঞেস করলো কে খাবে। ঠোঁট প্রসারিত করে সংক্ষেপে উত্তর দিল পরোটা, যা স্পষ্টভাবে শোনা গেল না। ঠোঁটের উচ্চারণের ভঙ্গিতে তা বুঝে নিল সে। ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে চেয়ারের উপর পা তুলে বসে রইল। মিনিট 10 পেরোবার আগে খাবার টেবিলে পৌঁছে গেল। নিবিড় নিজের মতো খেতে লাগলো। আশেপাশে মেহের নামের কেউ আছে সেটা যেন বেমালুম ভুলে গেছে নিবিড়। মেহেরের ইচ্ছে করছে নিজের চুলগুলো টেনে নিজে ছিঁড়ে ফেলতে। নিবিড়ের টিকিটাও ছুঁতেও পারবে না, তাই আপাতত নিজের ভেতরের ইচ্ছাটাকে দমন করে পরোটা ছেঁড়ার মন দিল। হাতে 2 চামচ নিয়ে মাঝখান দিয়ে ছেঁড়ার চেষ্টা করছে। মেহেরের এমন পাগলামি দেখে শব্দ করে হেসে দিল নিবিড়। হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি, তুমি চামচ দিয়ে রুটি ছিঁড়ে খাবে? আজকে শেষ হবে তো? তো কি করব, সবাই দেখলে হাসবে যে। কে আসবে? এই ফাঁকা চেয়ার, টেবিল, গ্লাস আর প্লেটগুলো, নাকি আমি? নিবিড়ের কথায় মুখ তুলে তাকালো মেহের। আশেপাশে সবগুলো চেয়ার টেবিল ফাঁকা। ভেতরে অস্বস্তিতে ফেটে পড়েছে সে। শুধু শুধু এতক্ষণ বৃথার চেষ্টা করছিল। নিবিড় পরোটা ছিঁড়ে সবজি লাগিয়ে মেহেরের মুখে পুড়ে দিলে মৃদু কণ্ঠে বলল, নিশির সাথে তেমন কথা বলবে না, ইভেন্ট বিয়েতেও যাবে না, সারাক্ষণ রুমের ভিতরে থাকবে। কিছু জিজ্ঞেস করলে বলবে মাথা ব্যথা করছিল তাই যাওনি, মনে থাকবে তো? শুধু মাথা নেড়ে সায় দিল মেহের। পুনরায় খাবারে মন দিল নিবিড়।
আজ নিশির হলুদ সন্ধ্যা, মাঝখানে কেটে গেছে 2 দিন। এই 2 দিনে মনের ভুলেও রুমের বাইরে পা রাখেনি মেহের। নিবিড়ের প্রতিটি কথা মেনে চলেছে। নিশির সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা হয়নি। এক প্রকার জোর করেই হলুদে আসতে রাজি